আমার বলতে কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নাই। হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনারা সবাই জানেন সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। আপনারা যে কেউ রিসার্চ করে দেখবেন, কতগুলো অথেন্টিক সোর্সে আপনারা পাবেন অনলাইনে, আজকাল এগুলো খুবই সহজ, অথেন্টিক সোর্স থেকে পাবেন। এবং ওই সরকারের সময় 2001 থেকে 2006 সালে নাইকো চুক্তির যে কেলেঙ্কারি, সেখানে 13,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। কানাডিয়ান পুলিশ তদন্ত করে বলেছে যে ঘুষের টাকা কানাডা থেকে এসেছে, বারবাডোস হয়ে বাংলাদেশে এসেছে, এবং তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে অপসারণ করা হয়েছিল। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবৎ। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। এবার আসি একটু এই খাতে একটু কর্পোরেট মাফিয়া যারা এই জ্বালানি খাতে, তাদের দুর্নীতি নিয়ে আমি একটু বলতে চাই। সামিট গ্রুপের কথা আপনারা একজন বলেছেন। সামিট গ্রুপ, তারা এই টোটাল ইলেকট্রিসিটি উৎপাদনের এই একটা গ্রুপ 21% নিয়ন্ত্রণ করে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন এই সামিট গ্রুপকে কারা এই নিয়ন্ত্রণ দিয়েছে, কেন দিয়েছে। তারা এই হাজার হাজার কোটি টাকা এই রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে সরকারের সাথে একাত্মতা হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন তারা সিঙ্গাপুরে গিয়ে 1 নাম্বার মানে ধনীর র্যাঙ্কিংয়ে অবস্থান নিয়েছে। এবং এই সামিট গ্রুপ এই ইলেকট্রিসিটি সেক্টরে শুধু টাকা লুটপাট করেছে তা না, তারা 1100 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1100 কোটি ট্যাক্স ফাঁকি শুধু, আর $1 বিলিয়ন তো লুটপাট করেছি। এরপরে আসেন এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ তারা ছোট্ট একটি প্রজেক্ট, 1320 মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক প্রকল্প, টিআইবির রিপোর্ট অনুসারে সেখান থেকে তারা প্রায় 400 কোটি টাকা মেরে দিয়েছে, ছোট্ট একটি প্রজেক্ট থেকে। এবং আপনারা জানেন তারা ভুয়া 184টি ভুয়া ইনভয়েস দেখিয়ে, কোনো কিছু ইম্পোর্ট না করে ভুয়া ইনভয়েস দেখিয়ে 10,000 কোটি টাকা পাচার করেছে। সেই এস আলম গ্রুপকে রেড কার্পেট দিয়ে তারেক রহমানের সরকার ওয়েলকাম করছে বাংলাদেশে। তো আমরা যখন জ্বালানি খাতের সমস্যার কথা বলি, আপনি এই সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, তাদের জন্য রেড কার্পেট আবার এই বাংলাদেশে প্রস্তুত রাখবেন, আর আমরা বলবো এখানে বক্তৃতা দিব আর আমরা জ্বালানি খাতের সংস্কার করব, সেটা অসম্ভব। এটা শুধু বক্তৃতা হবে আর এই ধরনের কনভেনশন হবে, আর কিছুই হবে না। এই ক্যাপাসিটি পেমেন্টের জন্য প্রতি বছর আমাদের 16,000 কোটি টাকা অপচয় হয়েছে, এবং টোটাল গত সরকারের সময় $7.2 বিলিয়ন অপচয় হয়েছে। এটা অপচয় আমি বলছি না, এটা আসলে এর অধিকাংশই দুর্নীতি হয়েছে। এবং এখানে যেটা হয়েছে ইলেকট্রিক সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে, পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট এবং বিজনেস, এই 3টা সেক্টর মিলে একটা কলিউশন করে বেসিক্যালি এই বিলিয়ন ডলার তারা লুটপাট করেছে। এবং আপনারা জানেন সার্জিস আলম উল্লেখ করেছে রূপপুর প্রকল্পে, আমরা জানি যে সেখানে শেখ পরিবারের $5 বিলিয়ন অনিয়মের অভিযোগের তদন্ত চলছিল, কিন্তু আমার সন্দেহ আছে যে এই তদন্ত আদৌ এই সরকারের সময় চলবে কিনা। এই সরকারের যে সিমটম, তাতে মনে হচ্ছে না এই তদন্ত আর আগাবে। এরপরে বলছে 2001 থেকে 2006 সালের যে দুর্নীতি এই একই সেক্টরে, জ্বালানি খাতে, আমার বলতে কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নাই। হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনারা সবাই জানেন সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। আপনারা যে কেউ রিসার্চ করে দেখবেন,
কতগুলো অথেন্টিক সোর্সে আপনারা পাবেন অনলাইনে, আজকাল এগুলো খুবই সহজ, অথেন্টিক সোর্স থেকে পাবেন। এবং ওই সরকারের সময় 2001 থেকে 2006 সালে নাইকো চুক্তির যে কেলেঙ্কারি, সেখানে 13,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। কানাডিয়ান পুলিশ তদন্ত করে বলেছে যে ঘুষের টাকা কানাডা থেকে এসেছে, বারবাডোস হয়ে বাংলাদেশে এসেছে, এবং তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে অপসারণ করা হয়েছিল। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবৎ। সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই জ্বালানি খাতের যে সমস্যা, এটার যদি সমাধান করতে হয়, আমাদের প্রথমে দুর্নীতির সমস্যার সমাধান করতে হবে। কোশ্চেন হচ্ছে যে এটা তো বলা খুব সহজ, আমরা সবাই বলতে পারি, এখানে বাংলাদেশে সবাই বলতে পারে, সবাই জানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির সমাধান কি করে হবে? দুর্নীতির সমাধান আমি মনে করি ব্যক্তিগতভাবে গত 55 বছরে যাদের দ্বারা হয়নি, দুর্নীতির সমাধান তাদের দ্বারা ভবিষ্যতেও হবে না। দুর্নীতির সমাধান করতে হলে আমরা এনসিপির দিকে এখন তাকিয়ে আছি। এবং এনসিপি যেন সেটাকে তারা গুরু দায়িত্ব হিসাবে বহন করে। এবং এই দুর্নীতির ব্যাপারে যেটা হবে যে আপনাদের এই বক্তৃতা অথবা সেমিনার দিয়ে দুর্নীতি হবে না, যেটা করতে হবে এনসিপির যে স্পিরিট, 24-এর যে স্পিরিট, শহীদ ওসমান হাদির এই আধিপত্যবাদ বিরোধীদের স্পিরিট, সেটাকে কাজে লাগাতে হবে দুর্নীতিকে কমাতে হলে। আমরা যখন দেখি যে এস আলমদের জন্য রেড কার্পেট রেডি করা হচ্ছে, আবার তাদেরকে ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটার জন্য বক্তৃতা দিয়ে এই সমস্যার সমাধান এই বাংলাদেশে হবে না, কারণ 55 বছরে হয়নি বক্তৃতা দিয়ে। আমার এনসিপি নেতাদের কাছে অনুরোধ থাকলো, এই দুর্নীতির বিষয়টা আমাদেরকে আসলে শক্ত হাতে, সেটা সংসদের ভিতরে তারা চেষ্টা করছে, আমি ওয়েলকাম করি, এবং এই দুর্নীতির ব্যাপারে যদি প্রয়োজন হয় এটা রাস্তায় আমাদেরকে আবার যেতে হবে, আমরা আপনাদের সাথে আছি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আগস্ট মাসের 3 তারিখ নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ আমাকে শহীদ মিনারে এক দফা ঘোষণার সময় বলেছিল যে স্যার কিছু বলেন। আমি সেদিন দাঁড়িয়ে 3রা আগস্ট আমি শেখ হাসিনার এবং হত্যাকারী সকল আর্মি অফিসার এবং পুলিশ অফিসারদের বিচার চেয়েছিলাম। আমি আশ্বস্ত করছি আমি আপনাদের সঙ্গে ভবিষ্যতেও থাকব, যদি প্রয়োজন হয় আমি কানাডা থেকে আবার ফ্লাই করে এসে আপনাদের সঙ্গে আবার রাস্তায় দাঁড়াবো। এটাই হচ্ছে জ্বালানি সেক্টরের সবচেয়ে বড় সমাধান। আমি শুধু আরেকটা সমাধানের কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেটাকে এখানে এক্সপার্টরা আছে, শামসুল আলম স্যার আছেন, উনি ভালো জানবেন, যেটাকে বলি ওয়াস্ট টু এনার্জি, WTE, ওয়াস্ট টু এনার্জি। আমি এনসিপির নেতৃবৃন্দকে অনুরোধ করব এই বিষয়টা যেন তারা একটু সিরিয়াসলি নেয়, চিন্তা করে। ওয়াস্ট টু এনার্জি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতিদিন 25,000 থেকে 30,000 টন বর্জ্য উৎপাদন হয়। শুধু ঢাকা শহরে 6,000 থেকে 7,000 টন বর্জ্য উৎপাদন হয়। এবং এই শুধু ঢাকা শহরের যে বর্জ্য উৎপাদন হয়, এইটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, সেটা ডেইলি 300 থেকে 400 মেগাওয়াট। আমাদের কিন্তু লোডশেডিং হয় 1.5 থেকে সম্ভবত 2,000 মেগাওয়াট। অর্থাৎ আমাদের যে টোটাল বর্জ্য উৎপাদন হয় ডেইলি, এইটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, আমাদের যে টোটাল লোডশেডিং তার 80 থেকে 90% শুধু এটা থেকেই সমাধান করা সম্ভব। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বাস্তবসম্মত সমাধান, এবং এটার জন্য খুব লং টার্ম প্ল্যান না করলেও চলে। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে এই সেক্টরে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চায়না, স্যার আরও ভালো জানবে। চায়নার এই বর্জ্য উৎপাদন থেকে এনার্জির 300-র বেশি প্ল্যান্ট আছে, 300-র বেশি। আমি এনসিপিকে অনুরোধ করব যে তারা যেন এটার ব্যাপারে রিসার্চ এবং পলিসি এটা নিয়ে আগায়।
এবং আমি জানি যে এনসিপির একটা রিসার্চ অ্যান্ড পলিসি ডিভিশন শুরু হয়েছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি এখনও ওভাবে অ্যাক্টিভ হয়নি। আমি কিছুটা কারণও জানি, কিন্তু আমি অনুরোধ করব এখন সময় হয়েছে এটা যেন অ্যাক্টিভ করা হয়। এবং আরেকটা সুখবর বলবো এনসিপির জন্য, আমি যখন কানাডা থেকে আসছিলাম সপ্তাহখানেক আগে, আমি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক, কুইন্স ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে ফোন করেছে, বাংলাদেশি, বলেছে সে দেশের জন্য কিছু করতে চায়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার একজন প্রফেসর, যে এই সেক্টরের গ্রিন এনার্জির এক্সপার্ট, সারা কানাডাতে সে রিনাউন্ড প্রফেসর, সে এই বাংলাদেশে এসেছে গত সরকারের সময় একাধিকবার, সে বুয়েটেরও প্রফেসর ছিল, একাধিকবার এসেছে এই গ্রিন এনার্জিতে কাজ করার জন্য। যতবার এসেছে পারপাসফুলি বাধা সৃষ্টি করে আবার হতাশ হয়ে দেশে ফিরে গেছে। আমি আসার আগে তার সাথে আলাপ করেছি, উনি এই সেক্টরে এক্সপার্ট। আমি এনসিপিকে অনুরোধ করব তাদের রিসার্চ পলিসি ডিভিশনকে অ্যাক্টিভ করে এই যে বাংলাদেশের যে এক্সপার্টরা আছে তাদেরকে নিয়ে এসে এই যে বর্জ্য উৎপাদন থেকে যে ইলেকট্রিসিটি উৎপাদন সম্ভব সেটাকে কি করে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা যেন তারা চেষ্টা করে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তাদের সাথে আপনাদের কানেক্ট করে দেওয়ার। সো এনসিপির দিকে তাকিয়ে আছে কিন্তু শুধু দেশের লোকজন না। আমি এই উদাহরণ দিয়ে বললাম, ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন প্রফেসর, তিনি হেলথ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করে, বাংলাদেশি, সে আমাকে বলছে কাজ করতে চায়। সো এনসিপির কাছে অনুরোধ থাকলো আপনারা যেন আপনাদের রিসার্চ পলিসি ডিভিশনকে এগিয়ে নিয়ে যান। আর জ্বালানি সেক্টরের জন্য আবারও বলবো, আমাদের মেইন যেটা করতে হবে, আমাদেরকে সাহস নিয়ে, হাদির স্পিরিট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা দুর্নীতিকে দমন করতে পারবো, বাকিগুলো খুব সহজ হয়ে যাবে। আর পরিশেষে আমি শুধু সুযোগের একটা সদ্ব্যবহার করতে চাই, একটু অপ্রাসঙ্গিক। হাদি হত্যার বিচার নিয়ে এনসিপির এখানে সকল সেন্ট্রাল লিডাররা আছেন, আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকলো, হাদি হত্যার দাবি আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। হাদিহারিকে ধরা হয়েছে, সেটাকে নিয়ে কেন আমাদের ভারতের মাসের পর মাস গবেষণা করতে হবে? এনসিপির নেতাদের কাছে অনুরোধ থাকলো হাদি হত্যাকে যেন তারা ত্বরান্বিত করে। ধন্যবাদ সবাইকে।